একটু কাছে যেতে বুঝতে পারলাম ব্যাপারটা, আর বোঝা মাত্রই ভয়ে পেটের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে এলো আমার। পাঁচোরা কেউ যেন গেঁথে দিল মাটির সঙ্গে। নিজের চোখে বিশ্বাস হলো না প্রথমটা। প্রবীরদার হাতখানা কেঁপে ওঠায় হ্যারিকেনের আলোটাও নড়ে নড়ে উঠল। ওই কম্পমান আলোতেই ঠিক দেখলাম সুদীপের হাত রক্তে লাল, আর ওই রক্তমাখা হাতেই ও মাটি থেকে খুবলে তুলছে সেই দেশি মুরগির ফেলে দেওয়া নাড়ি ভুড়িগুলো। সামনে ছত্রাকার হয়ে ছড়িয়ে চামড়া, পালক আর মুরগির কেটে ফেলা মাথাটা। কাঁপা কাঁপা গলায় বললাম, এই সুদীপ, কি কি করছিসটা কি তুই? ধীরে ধীরে মুখ তুলে আমাদের দিকে চাইলো, আর ওর মুখখানা দেখেই আমার সারা শরীরে বয়ে গেল একটা হিমেল শিহরণ। হায় ঈশ্বর, এই কি দেখছি আমি! সুদীপের ঠোঁটের পাশ দিয়ে লেগে রয়েছে কালচে রক্ত। মুখ থেকে ও কি ঝুলছে? ওটা মুরগির পালক না? তবে কি যা ভাবছি তাই, ওই নাড়ি ভুড়িগুলো সুদীপ খাচ্ছে। কথাটা ভাবতেই কেমন যেন গাঁটা গলিয়ে উঠল আমার। ওখানে বসে কি করছিস পাগলের মতো? আয় আয়, উঠে আয় বলছি। কিন্তু কি অদ্ভুত, ওই কথাটাতে সুদীপ উঠল তো নাই, উল্টে কথাটাতে যেন বেশ আমোদ পেল। মুখ বেয়ে একটা চওড়া হাসি ফুটে উঠল ওর। হাসছিস কেন? আর আর হাতে ওগুলো কি? হ্যাঁ, ফেল ওইসব। উত্তরে এবারে সুদীপ সেই এক শব্দহীন অস্বস্তিকর হাসিটা হাসলো। আর তারপরেই ও যা করলো তা আমি খুব ভয়ানক কোনো দুঃস্বপ্নেও কোনোদিন কল্পনাও করিনি। হাতে ধরা মুরগির রক্তমাখা বিশ্রী নাড়ি ভুড়িগুলো মুখে পড়ে ও গোগ্রাসে চিবাতে শুরু করলো। গা গিনগিনে সেই বিশ্রী চপচপ শব্দটায় পেটের ভাত আমার গলা বেয়ে উঠে এলো। আর আর সহ্য করতে পারলাম না ওই দৃশ্য। স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়াতেই পিছিয়ে এলাম কয়েক পা। আর পিছিয়ে আসতেই কিছু একটাতে পা ঠেকলো আমার। মনে হলো প্রথমটা যেন কোনো লম্বা ভারী গাছের কোনো পড়ে থাকা ডাল। ঘাড় ঘুরিয়ে তাকালাম, আর তাকাতেই যা দেখলাম তাতে নিমিষে আমার সর্বাঙ্গ শরীর ঠান্ডা হয়ে গেল। কোনো গাছের ডাল নয়, মাটিতে শোয়ানো রয়েছে একটা মস্ত মরার খাটিয়া। না না, আমার দেখতে ভুল হয়নি। ওই আধো আধো ঘোলাটে অন্ধকারেও আমি স্পষ্ট দেখেছি সাদা চাদরে ঢাকা ওই মরার খাটিয়া ঠিক ছাতিম গাছটা সোজাসুজি শোয়ানো। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গ কথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনি শুনতে চলেছেন একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প, মৃন্ময় দেবনাথের কলমে নজর। এই গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পটি শোনার জন্য আপনি হেডফোনটি ব্যবহার করুন। আজকে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে রয়েছি আমি দিব্যেন্দু। বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে আর আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন। কারণ বন্ধু, একটা চ্যানেলকে অনেক বড় পরিবার তোমরাই করতে পারো। শুরু হচ্ছে মৃন্ময় দেবনাথের কলমে নজর। এখানে আসাটা বোধহয় আমাদের ঠিক হলো না। কিরকম অন্ধকার দেখেছো জায়গাটা? ভিতুরামটাকে কে নিয়ে এলি বলতো? সারা জীবনটা ওর ভয় পেয়েই কাটলো। লম্বা 17 ইঞ্চিটা ঘাসের উপর পেতে তার উপরেই সোজা হয়ে বসলো প্রবীরদা। প্রবীরদা ব্যঙ্গ করল। ভয় ভয় যে একটু আমারও করছিল না তা নয়। ঘড়িতে রাত প্রায় 8টা ছুঁয়েছে। 1 ডিসেম্বরের কনকনে শীত, তার উপর এই নিস্তব্ধ নির্বাক জঙ্গল। গা ছমছম করাটা স্বাভাবিক। কৈলাস আর কথা না বাড়িয়ে পাংশু মুখে 17 ইঞ্চিটার ধার ঘেঁষে বসল। একটু দূরেই সুদীপ আর রজত ইট সাজিয়ে উনুন তৈরি করেছে। সিলিন্ডার, ওভেন এসব তো আর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসা যায় না, কাজেই কাঠের আগুনেই রান্না হবে। প্রবীরদা আমাদের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ডানপিটেও বটে। বলাই বাহুল্য, জঙ্গলের মধ্যে আজকের এই বনভোজনের কুবুদ্ধিটা ওরই মাথা থেকে এসেছে। প্রতি বছরই স্কুলের পরীক্ষা টরীক্ষা শেষ হলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ মামা বাড়ি আসাটা
আমাদের এক রকমের রীতি বলা চলে। আগে মায়ের সঙ্গে আসতাম, এখন আজকাল নিজেরাই আসি। হপ্তা দুয়েক এখানে মামাতো মাস্তুতো ভাইদের সঙ্গে তুমুল হুল্লোড় হয়, তারপর আবার যেইকে সেই ওই একঘেয়ে স্কুল জীবন। যাকে তা কাল দুপুরে বাড়ির পিছনের পুকুরটায় ছিপ ফেলে মাছ ধরতে বসেছিল প্রবীরদা। আমরা বাকিরা আশেপাশেই ছড়িয়ে ছিটিয়েছিলাম। ছিপে যে মাছ ওঠেনি তা বলা বাহুল্য, শুধু ওঠার মধ্যে উঠেছিল শুধু এই দুঃসাহসী প্রস্তাবখানা। একটা কথা কাল থেকেই আমার মাথায় ঘুরছে জিনিসটা, ঠিক আছে? ঘুরতে এসে দিনগুলো সির্ফ মাছি মেরে কাটিয়ে দিচ্ছি। তা কি করতে চাইছো? ভাবছি একটা বনভোজন করলে কেমন হয়। বেশ তো, চলো, মাকে বলি তবে আজ রাতেই হোক। ধর, বাড়ির সবার সঙ্গে তো আমি রোজ রাতেই বসে খাচ্ছি, আবার বনভোজন হলো নাকি? বুদ্ধি টুদ্ধি কবে হবে তোর কে জানে বাবা। তবে শুধু আমরা 5 জনই? সুদীপ আমার বড় মাসির ছেলে, বয়সে প্রায় আমারই সমান হবে। বেশ উৎসাহী গলাতেই বলল, মন্দ হবে না ব্যাপারটা, কিন্তু করবে কোথায়? পেছনের ওই বাঁশবাগানে? জায়গাটা অবশ্য খারাপ না। না না, ওখানে ওই অ্যাডভেঞ্চারটা হবে না যেমনটা চাইছি। তাহলে ফাতনাটা জলের উপর একটু নড়ে উঠতে একটা হ্যাঁচকা টানে ছিপ তুলল প্রবীরদা, কিন্তু বড়শিতে টোপ কিংবা মাছ কোনোটাই দেখা গেল না। হতাশ হয়ে ছিপটা পাশে ফেলে টান টান হয়ে বসল। সবার মুখের উপর দিকে একবার তাকিয়ে নিয়ে মৃদু গলায় বলল, ওই চলার জঙ্গলে। এক মুহূর্তের জন্য পুকুর পাড়টা কেমন যেন থমথমে হয়ে গেল। সুদীপের দিকে একবার চাইলাম আমি। আমার মনের প্রশ্নটার প্রতিফলনই ওর মুখের রেখাতেও আমি দেখলাম যেন। মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই জলার জঙ্গলে দিনে দুপুরেই মানুষ যায় না, তুমি রাতে যেতে চাইছো? ও অসম্ভব। এটাই তো বনভোজনের মজা রে, একটু অ্যাডভেঞ্চার না হলে জমে নাকি বল? হ্যাঁ, এটাকে কোনো অ্যাডভেঞ্চার বলে না। রাত বিরেতে ওই জঙ্গলে যাওয়া মানে পাগলামো। ওই একই হলো। বড় বড় অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের প্রথমে লোকজনরা পাগলই বল। তোমরা কেউই এখানে থাকো না তাই এমন বলছো। বছরে একবার বেড়াতে এলে এরকম উদ্ভট খেয়াল মাথায় আসতেই পারে, কিন্তু আমি ছোট থেকে এখানে বড় হয়েছি। ওই জঙ্গল নিয়ে কি গুজব আছে তা শুনলে। আহা, চড়ছিস কেন? সবটাই শুনেছি আমি, কিন্তু তুই তো নিজেই বললি দেখ সবই গুজব। কেউ তো আর নিজের চোখে কিচ্ছু দেখেনি। দেখেছে? হ্যাঁ বল, দেখেছে? কৈলাস এখানকারই ছেলে, গ্রামের নারী নক্ষত্র ওর হাতের তালুর মতো চেনা। আর যাই হোক, ওকে ছাড়া যে কোনো মতেই বনভোজন হবে না তা আমরা জানতাম। কাজেই তেল মাখন যত যা কিছু হয় সব মাখিয়ে প্রবীরদা শেষমেশ ওকে নিম রাজি করতে পারল। তা বাড়িতে কি বলবে? ছোট মামা জানলে কিন্তু পিটিয়ে তক্তা বানাবে। হ্যাঁ, আমার কথাটা শুনেই মুচকি মুচকি হাসল প্রবীরদা। আমাদের দিকে একটু এগিয়ে এসে নিচু গলায় পেশাদার ডাকাত সর্দারের মতো পরিকল্পনা সুরে বলল, নো চিন্তা, সব ব্যবস্থা হয়ে যাবে। কাল পরিমল কাকুর মেয়ের বিয়ে, মনে নেই? মামা ধরে নে সারাদিন ওখানেই থাকছে, মামি সন্ধ্যের পর যাবে, ফিরতে ফিরতে রাত দুপুর। বাড়িতে রইল শুধু দাদু। ওকে ও নিয়ে চাপ হবে না। এমনি তো দেখেছি দাদু 8টার আগেই ঘুমিয়ে পড়ে, আর না ঘুমলেও আমাদের চুপি চুপি বেরিয়ে যাওয়াটা দাদু টের পাবে না। আবার ওদিকে ধর ভোজন পর্ব সব মিটে গেলে একইভাবে চুপি চুপি ফিরে আসবো, কেউ ধরতেই পারবে না। প্ল্যানিং শুনে দেখলাম সুদীপ আর রজতের মুখ চকচক করে উঠল। আমিও মনের মধ্যে বেশ একটা উত্তেজনা টের পাচ্ছিলাম। শুধু কথা বলল না কৈলাস, ওর ফ্যাকাশে মুখে তখনও দুশ্চিন্তার ছায়া। প্রবীরদা ওর কাঁধ ধরে একটা জোরে ঝাঁকুনি দিয়ে বলল, আরে বোকা, ভয় পাচ্ছিস কেন? ডরকে আগে জিত হ্যাঁ, শুনিসনি? তাহলে ওই কথাই থাকছে, সব ব্যবস্থা আমি করব। রান্না বান্নার দিকটা সুদীপ সামলে নেবে। ওর রান্নার তো বিস্তর প্রশংসা শুনি মায়ের মুখে। কাল নিজের মুখেই চেখে দেখব। শুধু ওভার অ্যাক্টিং এর চক্করে সবটা ভেস্তে দিস না, তাহলেই হবে। কথা মতো আজ সকাল সকাল দেখি প্রবীরদা কোথা থেকে যেন একটা প্রমাণ সাইজের দেশি মুরগি কিনে এনে গোয়াল ঘরের পেছনে খড়ের গাদাটার পাশে লুকিয়ে রেখেছে। সুদীপ আমায় ডেকে নিয়ে দেখালো সেটা। কোথা থেকে এনেছে জিজ্ঞেস করায় প্রবীরদা কিন্তু কিছুতেই মুখ খুলল না।
এই প্রবীর মিত্তিরকে কি কাঁচা খেলোয়াড় পেয়েছিস? হ্যাঁ, নজর রাখিস মুরগিটার দিকে। ভালো মতোই রেখেছি অবশ্য, কুকুর বেড়াল নাগাল পাবে না, তবুও। লম্বা একটা শ্বাস টেনে সুদীপের কাঁধে কুনুই রেখে বুক ফুলিয়ে দাঁড়ালো প্রবীরদা। জমে যাবে আজ, কি বলিস সুদীপ? হ্যাঁ, এই ঠান্ডার রাত, ওই রকম নির্জন জঙ্গল, দেশি মুরগির ঝোল আর ভাত, এই না হলে অ্যাডভেঞ্চার। আর শোন, মাংসটা একদম বেশ একটু জমিয়ে করবি, বুঝলি? মাংস রান্না নিয়ে সুদীপকে এরপর বেশ একখানা জমকালো জ্ঞান দিচ্ছিল প্রবীরদা। তবে মাঝখানে বাধা পড়ল। এই অর্ক, কৈলাস তোকে ডাকছে বোধ হয়। ওই যে। কথা শুনে ঘুরে তাকিয়ে দেখি কৈলাস উত্তরের বারান্দায় দাঁড়িয়ে আমায় হাতছানি দিয়ে ডাকছে। কৈলাসের মুখখানা দেখলাম আজ আরো অন্ধকার হয়ে রয়েছে। কি রে, কি হয়েছে? অমন মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন? আজ ওই জঙ্গলে যাওয়াটা আমাদের মোটেই ঠিক হবে না অর্কদা। প্রবীরদাকে বলে লাভ নেই, ও বুঝবে না। তুমি একটু। এই যে আবার শুরু করলি তো সেই এক কথা। আরে এক কথা নয় গো, কাল রাতে পুব পড়ার শ্মশানে মরা পড়েছে। তাতে কি? শ্মশান তো অনেকটা দূরে এই জঙ্গল থেকে। আহা, তুমি বুঝতে চাইছো না অর্কদা। ওই শ্মশানে মরা পুড়লে জানোই তো চিতার আগুনের লোভে কারা আসে। সাধ্য শান্তি না হওয়া অবধি ওরা ওই জলার জঙ্গলেই ঘুরে বেড়াবে গো। এমন সময় ওই এলাকার লোক ওই জঙ্গলের ধার পর্যন্ত মারায় না, আর আমরা কিনা ওখানেই বনভোজন। দূর, কিচ্ছু হবে না। আমরা থোড়াই সারা রাত থাকছি ওখানে। হ্যাঁ, ঘন্টা তিনেক চারেকের তো ব্যাপার শুধু। আমার জানি না কেন বারবার মনে হচ্ছে অর্কদা ওরা আসবে। এত বারণ টারণ সব এড়িয়ে যাওয়াটা আমাদের ঠিক হচ্ছে না। তুমি একটু বুঝিয়ে বলো প্রবীরদাকে, ও অন্য কোথাও না হয়। এবার কৈলাসের এই অহেতুক ভয় দেখে আমি একটু বিরক্ত হলাম। কি বাচ্চাদের মতো ভয় পাচ্ছিস বলতো? রাজের গাঁজাখুরি গল্পে হলো তোর বিশ্বাস। আসলে আসবে, দেখা যাবে সেসব। কৈলাসের মুখের উপর আরেক স্তর কালির আস্তরণ পড়ল যেন। ধরা গলায় থেমে থেমে শুধু বলল, ওদের নজর লাগলে কি হয় তোমার মনে নেই অর্কদা? ছোটবেলায় দাদু কতবার বলেছে ওই কথা, ভুলে গেলে? আরে ওসব ছোটবেলার ছেলে ভোলানো গল্প কৈলাস। এখন কি আর ওসব নিয়ে পড়ে থাকলে মানা? হ্যাঁ। এরপর অবশ্য কৈলাস আর সারাদিন কোনো আপত্তি তোলেনি। হিসেব মাফিক সন্ধ্যের পর বাড়ি ফাঁকা হয়ে গেল। গোলা বারুদ সব গুছিয়ে নিয়ে আমরা নিঃশব্দে দল বেঁধে এসে উঠেছি যুদ্ধক্ষেত্রে। আর আসার পর থেকেই বুঝতে পারছি জায়গাটা সত্যিই খুব বাড়াবাড়ি রকমের নির্জন। লম্বা লম্বা গাছের মাথাগুলো আকাশ পেয়ে অন্ধকারে উঠে মিশেছে কোথাও। ত্রয়োদশী বাঁকা চাঁদ ঘোলাটে মেঘে কুয়াশার আড়ালে তা ঢাকা পড়েছে। জঙ্গলের পূব দিকে শুকনো জলাটা থেকে হু হু করে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া ভেসে আসছে। ওই জলা পেরিয়ে একটু এগোলেই শ্মশান। প্রবীরদা একটু ইচ্ছে করে জঙ্গলের একটু ভেতরের দিকে এই জায়গাটা বেঁচেছে, যাতে বাইরে থেকে উনুনের আগুন কারণ নজরে না পড়ে। ছোট মামার ফাঁকা গুদাম থেকে দুটো আধ ভাঙা হ্যারিকেনও জোগাড় করেছে সুদীপ। আর ওই হ্যারিকেনের কালি পড়া হলদেটে আলো 17 ইঞ্চি ঘিরে একটা খয়াটে আলো আধারি তৈরি করেছে। ঠান্ডাটা এখানে যেন অনেকটা বেশি না? ব্যাপারটা অবশ্য আমিও টের পেয়েছি আগে। শহরের চেয়ে গ্রামের দিকটায় এমনিতেই শীত পড়ে বেশি, তার মধ্যে ফাঁকা জঙ্গলে জায়গা, মাথার উপর খোলা আকাশ। ঠান্ডা যে একটু জোরালোই হবে তাতে কোনো আশ্চর্য নেই, কিন্তু পরিবেশের এই শীতলটা এখানে যেন একটু অন্যরকম। খুব ভয় পেলে যেমন গা শিরশির করে একটা শীত বোধ হয়, এ যেন অনেকটাই তাই। হয়তো চতুর্দিকে এই কানে তালা ধরানো নৈশব্দ কিংবা জায়গাটি নিয়ে উড়ে বেড়ানো ওই গুজবগুলো নিয়েই ভাবছি বলেই এরকমটা মনে হচ্ছে, কে জানে। রান্না তো হচ্ছে ওদিকে, এখানটায় আরেকটা আগুন জ্বালালে কেমন হয়? 12টা অবধি এই ঠান্ডায় এভাবে বসে থাকলে এমনিই জমে যাও। কৈলাস ভাই, দুটো শুকনো লতা পাতা যা পাশ কুড়িয়ে নিয়ে আয় তো। মজা নেওয়ার জন্য যে প্রবীরদা ইচ্ছে করেই কৈলাসকে কথাটা বলল আমি তা বেশ বুঝলাম, কিন্তু কৈলাস দেখলাম কোনো আপত্তি করল না, উঠে দাঁড়ালো একবারে। প্রবীরদা একটু অবাকই হলো। নে, এই টর্চটা নিয়ে যা,
অন্ধকারে কোথায় কি খুঁজবি? এক হাতে টর্চ আর অন্য হাতে পাশ থেকে বস্তাটা তুলে নিয়ে লণ্ঠনের আলোর বৃত্ত থেকে বেরিয়ে গেল কৈলাস। বাঁ দিকের ওই শিরীষ গাছটার পেছন দিকে এগিয়ে যা কৈলাস, ওখানে তখন দেখলাম বেশ কতগুলো ডালপালা আছে। আমি লণ্ঠনটা একটু গায়ের কাছে এগিয়ে নিলাম। ঠান্ডাটা ক্রমশই যেন বাড়ছে। তোমার কি মনে হয় প্রবীরদা, জঙ্গলটা কি সত্যি কিছু আছে? তুইও কৈলাসের মতোই আজকাল, ওইসব কথায় বিশ্বাস করিস নাকি? হ্যাঁ, না না, বিশ্বাস নয়, আসলে এখানে এসে থেকেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন অনুভূতি বল? ও ঠিক বলে বোঝাতে পারবো না, মানে জঙ্গলটা আর পাশটা স্বাভাবিক জায়গার মতো নয় যেন। ঠিকই ধরেছিস, জিনিসটা আমি নিজেও আগে টের পেয়েছি। যত রাত বাড়ছে জঙ্গলের মধ্যে একটু একটু করে বদল আসছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বদল। মানে? সতর্ক চোখে একবার প্রবীরদা অদূরে বসে থাকা সুদীপ আর রজতের দিকে চেয়ে নিল। তারপর সাবধানী গলায় বলল, জঙ্গলটায় বাতাসে শব্দ ভাসে না, এই জন্যই জায়গাটা অদ্ভুত লাগছে। তো শব্দ ভাসে না বলতে? প্রথমটায় আমিও টের পাইনি, পরে বুঝেছি। তাকিয়ে দেখ, সুদীপ আর রজত কিন্তু নিজেদের মধ্যে কথা বলছে, ঠোঁট নড়ছে ওদের, কিন্তু ওদের কথার শব্দ আমাদের কানে আসছে। অথচ এতটুক দূর থেকে ফিসফিসিয়ে গল্প করলেও কিন্তু আমাদের শুনতে পাওয়ার কথা। ভেবে দেখ, তারপর ওই আগুনে কাঠ পুড়ছে, অথচ কি ভীষণ নিঃশব্দে। কাঠ ফোটার শব্দ পেয়েছিস একবারও? আমার মনে হয় জঙ্গলটার বাতাসে কিছু একটা আছে, বুঝলি? ছোটখাটো শব্দগুলো গিলে ফেলেছে বাতাসটা। কিন্তু কেন? না মানে এইরকমটা হচ্ছে কিসের জন্য? জানি না, কিছু একটা কারণ নিশ্চয়ই থাকবে। লোকে তবে জঙ্গলটা নিয়ে যা বলে সেগুলো কি আসলে সত্যিই হয়? প্রবীরদা আমার কথার কোনো উত্তর দিল না। অন্ধকারের সুযোগ নিয়ে কুয়াশাটা এর মধ্যেই আরো ঘন হয়ে এসেছে। ওর মধ্যে দেখে বোঝা না গেলেও মনে মনে যে ও ভীষণ চিন্তিত হয়ে আছে তা বেশ বুঝতে পারছি। এখানে আসবার সময় ওর মধ্যে যে ডাকাবুকো দুঃসাহসী ব্যাপারটা ছিল, এখন সেটা বদলে গিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। ও যেন গম্ভীর হয়ে গেছে অনেকটা। তোকে বললাম না জঙ্গলটায় বদল আসছে একটু একটু করে। হ্যাঁ। শুনলে ভয় পাবি না তো? একটু থেমেই সামনে শিমুল গাছটার দিকে ইশারা করলো প্রবীরদা। যখন আমি শতরঞ্চিটা এখানে পাতলাম, আমার স্পষ্ট মনে আছে গাছটা তখন ঠিক শতরঞ্চির মাঝামাঝি ছিল। কিন্তু কিন্তু এখন তো গাছটা... হ্যাঁ, ডান দিকে গাছটা সরে গেছে অনেকখানি। কিন্তু প্রবীরদা, তা কি করে হয়? একটা গোটা গাছ কিভাবে সরে যাবে? শুধু ওই শিমুল গাছটা একা সরেনি রে, জঙ্গলের সব কটা গাছ, সব কটা ঝোপঝাড় একটু একটু করে ডান দিকে সরেছে। এই গাছটা তখন লক্ষ্য করেছিলাম ওই জন্যই, নইলে অন্ধকারের মধ্যে এই জিনিস চোখে পড়তো না। তোমার হয়তো দেখতে ভুল হচ্ছে, গাছ কোনোদিন এভাবে সরে যায় নাকি? চোখের ভুল হলেই ভালো। যাকগে, ওদের এখনই কিছু বলিস না, বুঝলি? আমি দেখতে চাইছি আরো কি কি। কারা তোমরা? কথাটা শেষ করতে পারেনি প্রবীরদা। তার আগেই আমাদের ঠিক মাথার পেছনে একটা ক্ষণক্ষণে ভাঙা গলা। চমকে উঠে ঘুরে তাকালাম। কি করছো এখানে? এক বৃদ্ধা সবার অলক্ষ্যে কখন যেন আমাদের 17 ইঞ্চিটার কাছে এসে দাঁড়িয়েছে। প্রথমটায় বেশ হকচকিয়ে গিয়েছিলাম। এত রাতে এই জঙ্গলে তো আমরা বাদে আর কারোর আসবার কথা নয়, তবে কি আমাদের এই অনাকাঙ্ক্ষিত উপস্থিতি কেউ টের পেয়ে গেল? ধর্মরি উঠে দাঁড়ালাম। বৃদ্ধার প্রশ্নের কোনো উত্তর তো দিলই না প্রবীরদা, বরং উল্টে তাকে শুধল। আপনি? হ্যারিকেনের অল্প আলোতেই বৃদ্ধাকে এবার একটু ভালো করে নজর করলাম। রোগা কঙ্কালসার চেহারা, অগুন্তি বলিরেখা মুখময়, ময়লা একটা চাদর গায়ে ও মাথায় জড়িয়েও বৃদ্ধা যেন মৃদু মৃদু কাঁপছে এই শীতে। আমি এখানেই থাকি, দূর থেকে তোমাদের আগুন দেখতে পেয়ে এলুম। এখানে বলতে কোথায়? এই জঙ্গলের এলাকায় তো কেউ থাকে বলে শুনিনি। আমি
থাকি কেউ জানে না। মানে? পাশের গায়েই বাড়ি ছিল আমার, কিন্তু ছেলে তাড়িয়ে দিলে বুড়ি মাকে বাড়িতে রাখা কি কম ঝক্কির ব্যাপার? ছাড়ো, ওসব বলতে গেলে অনেক কথা। সচরাচর তো এই দিকটায় কেউ আসে না, দুটো গল্প করার লোক পাইনি। এই বুড়ো বয়সে কি আর একা একা থাকতে ভালো লাগে বলো? তাই তোমাদের দেখে ভাবলুম একটু গল্প করি গে। তা বেশ। সুদীপ আর রজত একটু সতর্ক চোখে বৃদ্ধাকে দেখছিল। প্রবীরদার চোখের ইশারায় ওদের আশ্বস্ত করল। সত্যি বলতে বৃদ্ধার কথাগুলো যে আমাদের খুব একটা মনে ধরেছিল তা নয়, কেমন যেন খাপ ছাড়া কথা। যেই জঙ্গল নিয়ে লোকমুখে এত গল্প, এত ভয়, সেখানে কিনা এই বৃদ্ধা একা থাকে, কিরকম অবাস্তব শোনায় না ব্যাপারটা? মতলবখানাটা কি ওর? একটু সতর্ক থাকতেই হচ্ছে। প্রবীরদা কিন্তু দেখলাম এইসবের ধার দিয়েও গেল না। আমাদের সঙ্গে নিয়ে আসা চটের আসনটা ও পেতে দিল বৃদ্ধাকে বসবার জন্য। চাদরটা গায়ে কোষে জড়িয়ে নিয়ে হাঁটুতে থুতনি রেখে বেশ গুছিয়ে বসলেন বৃদ্ধা। আমি উঠে গেলাম রান্নার ওখানে। খানিক বাদেই কৈলাস বস্তা ভর্তি শুকনো লতা পাতাগুলো নিয়ে এলো 17 ইঞ্চির সামনে। তারপর সেখানে আগুন জ্বালানো হলো। আশপাশ থেকে চেপে ধরা অন্ধকারটা আগুন দেখে একটু পিছিয়ে গেল যেন। কি ব্যাপার কৈলাস, এতক্ষণ লাগলো যে? কুয়াশায় সবই ভেজা, খুঁজতে খুঁজতে একটু দূরে চলে গেছিলাম, তাই আর কি। উনিকে কে জানে, বললো তো নাকি এখানে আশেপাশে কোথাও থাকে, আমাদের দেখতে পেয়ে নাকি এসেছে। কিন্তু এখানে তো কেউ থাকে না। আমারও তো সেটাই প্রশ্ন, আয় দেখি গিয়ে। প্রবীরদা ততক্ষণে আগুনের সামনে বসে বৃদ্ধার সাথে বেশ গল্প জমিয়ে দিয়েছে। পাশে গিয়ে বসলাম আমরাও। আচ্ছা, আপনি তো এখানেই থাকেন বললেন, আপনার ভয় করে না? কিসের ভয়? কেন, লোকজন যে বলে পোপপাড়া শ্মশানে মরা পড়লে এই জঙ্গলের মধ্যে দিয়ে ওরা নাকি আবার হেঁটে যায়, আর সেই সময় যদি কেউ ওদের সামনে পড়ে। নজর নজর লাগে, তাই তো লোকে বলে বটে, তবে আমি নিজে চোখে দেখিনি কিছু কোনোদিন। মিথ্যে বলবো না, প্রথম প্রথম ভয় করতো খুব, রাতে ঘুমোতে পারতুম না। এখন অবশ্য গা সওয়া হয়ে গেছে সবটাই। বুড়ো মানুষের আর অত ভয় পেলে চলে বলো? অবশ্য ভয় ডর তো তোমাদেরও কম, নইলে রাত দুপুরে কি আর এখানে আসতে? কেমন একটা অদ্ভুত সুর ছিল বৃদ্ধার শেষ কথাটায়, ঠিক ভালো লাগলো না আমার। প্রবীরদার মুখটাও খানিক গম্ভীর হয়ে এসেছে দেখলাম। উনুনের আঁচ কমিয়ে সুদীপ আমাদের দিকে একটু ঘন হয়ে এসে বসল। তবে এখানে একটু সতর্ক থাকাই ভালো, বুঝলে? ওই কথায় বলে না, যা রটে তার কিছু তো বটে। তা আসবার সময় দেখলুম ওখানটায় মুরগির রক্ত, পালক টালক ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু। ও কি তোমাদের কাজ? আমার মনে পড়ল, বাড়িতে সুবিধা হবে না জেনে প্রবীরদা এখানে এসেই মুরগিটাকে জবাই করেছিল। হ্যাঁ, কেন বলুন তো? ঠিক করনি কাজটা। এই জঙ্গলে মৃত্যুর গন্ধ খুব তাড়াতাড়ি ছড়ায়। সবাই বলে ওই ঘটনার পর থেকেই জঙ্গলটাও একরকম জ্যান্ত হয়ে উঠেছে।
এখানে এমন অনেক কিছু হয় আমাদের সাধারণ বুদ্ধিতে যার বিচার চলে না। কোন ঘটনার কথা বলছেন? সে কি তোমরা জানো না? এই তো বললে লোকজনের মুখে শুনেছ। লোকজন তো শুধু ভয় আর বিপদের কথাই বলে, খোলসা করে সবটা তো আর বলতে চায় না কেউ। নির্বিকার মুখেই মিথ্যেটা বলল প্রবীরদা। ছোটবেলায় দাদুর মুখে এই ঘটনা কম করে হলেও আমরা অন্তত 12-10 একটু শুনেইছি। যাকে জিজ্ঞেস করেছি সেই এড়িয়ে গেছে এতদিন। আপনি তো থাকেন বললেন এখানে, জানবেন হয়তো সবটাই। বলুন না কি হয়েছিল। কথাটা বলেই উৎসুক চোখে প্রবীরদা বৃদ্ধার দিকে তাকালো। অভিনয়টাও যে ও বেশ ভালোই পারে তা আজ বুঝলাম। শুনবে? প্রবীরদা মাথা নাড়ল। কৈলাস বোকার মতো কিছু একটা বলে উঠতেই যাচ্ছিল, আমি ওকে কুনুয়ের একটা খোঁচা মেরে থামিয়ে দিলাম। প্রবীরদার এই মিথ্যে বলার কারণখানা ততক্ষণে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। বহু পুরনো কোনো ঘটনা অনেক সময় লোক মুখে বদলে যায়। দাদুর মুখে শোনা ঘটনার সঙ্গে বৃদ্ধার বলার এই ঘটনার যে কতটা তারতম্য আছে তা যাচাই করতেই হয়তো প্রবীরদার এই ফোন দিয়ে। বৃদ্ধা একটু দম নিয়ে ললকে আগুনের শিখাগুলোর দিকে চেয়ে বলতে শুরু করলেন, ঘটনাটা যখনকার তখন ওই পূব পাড়ার শ্মশানে যাওয়ার রাস্তা ছিল এই জঙ্গলের মধ্যে দিয়ে। আশেপাশের 3-4টে গা থেকে লোক মরা নিয়ে আসতো। রাত্রির অন্ধকার মাঝে মধ্যেই চঞ্চল হয়ে উঠত হরধ্বনির শব্দে। এখনকার মতো এত শুনশান ছিল না জায়গাটা। কেউ কাঠ কুড়োতে আসতো, জঙ্গলের ধার বেয়ে গরুও চড়াতো অনেকে। তাই এমনি একদিন ঘটল ঘটনাটা। তখন অবশ্য কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ওই রাত এই জলার জঙ্গলে আজও অভিশাপ হয়ে ঘুরে বেড়াবে। মরা কাঁধে নিয়ে সেদিনও এই জঙ্গলে ঢুকেছিল 4টে লোক। এই গায়ের নয় ওরা, বাইরে। গন্তব্য ছিল ওই পূব পাড়া শ্মশান। শুনেছি নাকি মরাটা ছিল একটা ছোট বাচ্চা ছেলের। স্বাভাবিকভাবেই মরেনি ছেলেটা, ও অপঘাতে মৃত্যু। গলায় ফাঁস দিয়ে বাড়ির পেছনের আমড়া গাছ থেকে ঝুলে পড়েছিল। অত ছোট বাচ্চার আত্মহত্যা একেই খুব স্বাভাবিক ঘটনা নয়। তার উপর আবার গুজব শুনি যে বাচ্চাটার নাকি বাতাস লেগেছিল। বাতাস লাগা বোঝো তো? বাড়ির বড়দের জিজ্ঞেস করলে শুনতে পারবে। আগে গ্রামের দিকে সব খুব হতো। যখন মাঠে ঘাটে বিজলি বাতির খুঁটি পড়েনি, সন্ধ্যার পরই যখন বাড়ির জানলার পাশে শিয়াল ডাকত, সেই রাতগুলোতে গায়ের আধারে এমন অনেক কিছুই ঘটত। যুক্তিতর্ক দিয়ে যার হিসেব চলে না। যাকে যা বলছিলাম, ছেলেটা নাকি প্রায় ভোর রাতে নদীতে মাছ ধরতে যেত। সবার ধারণা নদীর চড়ায় ওই মাছ ধরতে গিয়েই কোনো খারাপ বাতাস লেগেছিল ওর, আর তাতেই ওই অপঘাত। তা ছেলেটা থাকতো দূর সম্পর্কের এক বিধবা মাসির বাড়িতে। কাছেই সৎকার করতে যে 4 জন এসেছিল তারা কেউই ওর নিজের নয়। এসেছিল ওরা কিছুটা দায়ে পড়ে,
কিছুটা সমাজ সেবার খাতিরে। এই জঙ্গল থেকে শ্মশান আরো কতটা দূরে ওদের হয়তো জানা ছিল না। কাজেই সারা সন্ধ্যা হেঁটে ক্লান্ত লোকগুলো মরাটা নামিয়ে রেখে জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে বসলো খানিক জিরিয়ে নেওয়ার জন্য। ঝিঝি ডাকা নিস্তব্ধ নিশতি রাত, অনেকটা এই আজকের রাতের মতোই। তা যথারীতি সঙ্গে আনা তরল পানীয় কিছুটা ওদের গলাতেও পড়ল। নেশাটা বেশ জমে উঠতেই কারোরই আর মরার দিকে তেমন খেয়াল রইল না। চোখের পাতা ভারী করে একটু হয়তো তন্দ্রাও এসেছিল। জঙ্গলের গাছগাছালির অন্ধকারে রাতে ক্রমশ গভীর হয়ে এলো। অনেকক্ষণ পর ওদের সম্বিত ফিরল একটা চাপা খসখস শব্দে। কারা যেন হুটোপাটি করছে কাছেই কোথাও। চটকা ভেঙে উঠে দাঁড়াতেই অন্ধকারের মধ্যে ওরা দেখল খামতিনে প্রকাণ্ড শেয়াল মৃতদেহ ঢাকা দেওয়া সাদা কাপড়টা সরিয়ে ফেলে মরাটাকে দাঁতে টেনে নামিয়েছে খাটিয়া থেকে। ধরালো আঁচড়ের দাগ মৃতদেহের সর্বাঙ্গে। আতঙ্কে থরথর করে কেঁপে উঠল তিনটে লোকই। এ কি ঘোর বিপদ! ভয়ে ততক্ষণে নেশা ছুটে গিয়েছে ওদের। কোনো মতে শেয়ালগুলোকে তাড়িয়ে ফের মরা কাঁধে তুলল ওরা। কিন্তু অমঙ্গল যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছে। একে অপঘাতের মরা, তার উপর শেয়ালের উচ্ছিষ্ট। জানো তো, এই রকম মৃতদেহের সৎকার হলেও এদের সহজে মুক্তি হয় না। লম্বা একটা শ্বাস টেনে থামলেন বৃদ্ধা। তার ক্ষণক্ষণে গলা এই নিস্তব্ধ রাত আর বহুকাল আগের এই অধিভৌতিক গল্প সব মিলেমিশে চারপাশের পরিবেশটা কেমন যেন ভারী করে তুলেছে। তোমরা গল্প করো, ওদিকে কদ্দূর ব্যবস্থা হলো দেখছি আমি। বলেই সুদীপ রান্নার ওইখানটায় উঠে গেল। একরকম অকারণে বুকটা আমার ঢিপ ঢিপ করছিল। মনে মনে দাদুর মুখে শোনা গল্পের সঙ্গে মেলানোর চেষ্টা করছিলাম ঘটনাগুলো, কিন্তু আদেও কি সেগুলো মিলছিল কে জানে। তারপরের ঘটনা খুব ছোট, সঙ্গে অবশ্য গোলমেলেও বটে। লোকগুলো এরপর আবার মরা কাঁধে রওনা দিল ঠিকই, কিন্তু শ্মশান অব্দি কিছুতেই আর পৌঁছতে পারল না। ঘুরে ফিরে বারবার ওরা ফিরে আসতে লাগলো একই জায়গায়। কেউ যেন জাদু বলে জঙ্গলটাকে একটা আস্ত গোলক ধাঁধা বানিয়ে দিয়েছে। সারা রাত ওরা নাকি পাগলের মতো জঙ্গলে ঘুরে বেরিয়েছিল, কিন্তু শ্মশানের পথ কিংবা গ্রামে ফেরার রাস্তা কোনোটাই খুঁজে পায়নি। বৃদ্ধা সতর্ক চোখে একবার আশপাশটা দেখে নিল, গলা খাঁটো করে বললেন, লোকে বলে ওরা মরা কাঁধে নাকি এখনো ঘুরে বেড়ায়। এই জলার জঙ্গলে সব সময় ওদের দেখা যায় না, কিন্তু যখনই পুপাড়া শ্মশানে কোনো মরা পড়ে ওরা দেখা দেয়। চিতার আগুন লক্ষ্য করে ওরা এখনো পথ হাতড়ে বেড়ায় মুক্তি খোঁজে। এই জন্যই বলছিল সাহস বড় মন্দ নয় তোমাদের। কালকে এই শ্মশানে মরা পড়েছে, আর আজ তোমরা এত রাতে এখানে। আপনিও তাহলে বলছেন যে ওরা এখনো এই জঙ্গলেই কোথাও আছে, তাই তো? নির্ঘাত আছে, আমি হলফ করে বলতে পারি। এই 4 জন শ্মশান যাত্রী
এখনো ঘুরছে এই আমাদের আশেপাশেই কোথাও। মানুষ তো আর এমনি এমনি জঙ্গলটাকে ভয় পায় না, ওদের নজর বড় ভয়ানক। একবার যদি ওদের নজর কারোর ওপর পড়ে। কোনো এক ভীষণ বিপদের আশঙ্কাতেই যেন কথা শেষ না করেই চুপ করে যান বৃদ্ধা। কৈলাসের মুখ থমথম করছে ভয়ে। প্রবীরদার অভিব্যক্তি দেখে মনের ভাব আন্দাজ করা যায় না। যথেষ্ট নিরুত্তাপ ভঙ্গিতেই ও বলল, কেন, কি হয় ওদের নজর পড়লে? শুনেছি ওদের নজর লাগলে নাকি এই জঙ্গল থেকে কেউ আর বেরোতে পারে না, আজীবন এখানেই আটকা পড়ে থাকে। কথাটা যতটা অবিশ্বাস্য শোনানো উচিত ছিল ততটা কিন্তু শোনালো না। হয়তো বৃদ্ধার বলার ধরনেই, কিংবা হয়তো রাত্রির এই অদ্ভুত পরিবেশের জন্য, কে জানে। রাতের অন্ধকার বরাবরই মানুষের চিন্তাধারা ঘেঁটে দেয়। তার উপর যদি রাত্রি আজকের মতো এরকম গা শিরশিরে হয়, এমন নিশ্চিদ্র অন্ধকারে বসে আপনি মনে হয় যেন এখানে সব সম্ভব। যুক্তি, তর্ক, বিজ্ঞান এই সব যেন এই জঙ্গলের ঘোড়া টোপের মধ্যে আসতে পারে না। মনে হয় যেন আধুনিকতা এখান থেকে বহু দূরে কোথাও প্রচলিত একটা রূপকথার শব্দ। বেশ কিছুক্ষণ কারোর মুখেই কোনো কথা নেই। অসহ্য নিস্তব্ধতাটা যেন গলা চেপে ধরছিল আমাদের। পরিবেশটা হালকা করতেই প্রবীরদা একটু হেঁকে বলল, এই সুদীপ, কদ্দূর ওদিকে? কিছুই তো গন্ধ পাচ্ছি না। কি রান্না করছিস বলতো? পাবে না হে, এই জঙ্গলে মৃত্যুর গন্ধ ছাড়া আর কোনো গন্ধ বাতাসে মেশে না। এতক্ষণ তো আছো এখানে, কোনো গন্ধ নাকে এসেছে? এই জঙ্গল এমনই, জ্যান্ত, বললুম না। কথাটা শোনা মাত্রই কেন জানি না নিজে থেকে আমার চোখ চলে গেল সামনের শিমুল গাছটার দিকে। আর চোখ যেতেই বুকের ভেতরটা একেবারে ঠান্ডা হয়ে গেল আমার। মনে হলো যেন একদল বরফ কুচি আমার জামার ভেতরে কেউ ঠেলে দিল। বিস্ফারিত চোখে সভয়ে দেখলাম খানিক আগেও 17 ইঞ্চির একটু ডান দিকে থাকা গাছটা এখন সরে গিয়ে প্রায় আমার ডান কাঁধের সোজাসুজি চলে এসেছে। আতঙ্কে আমার সারা শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। কাল কৈলাসের কথা শোনাই হয়তো উচিত ছিল। এত রাতে এই জঙ্গলে আসা আমাদের মোটেও উচিত হয়নি। জঙ্গলটা সত্যি সত্যি জীবন্ত। আগুনটা ফের প্রায় নিভু নিভু হয়ে এসেছিল। প্রবীরদা বস্তা উপর করে বাকি পাতাগুলো সব ঢেলে দিল। আর ঠিক তখনই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। পাতাগুলোতে আগুন দিতেই প্রতিবারের মতো শিখাগুলো কিন্তু আর লক লক করে বেড়ে উঠল না। তার পরিবর্তে বেরোতে লাগলো কুণ্ডুলি পাকানো দলা দলা কালো ধোঁয়া। মিটমিটে আগুন টুকরো যেন দম বন্ধ হয়ে এলো। প্রবীরদা বার দুয়েক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই আগুনটা আর ধরানো গেল না। শুকনো পাতাগুলো নিংড়ে শুধু বেরিয়ে আসতে লাগলো বীভৎস কালো ধোঁয়া। ব্যাপারটা ঠিক কি হলো ঠাহর করে উঠতে পারলাম না। যা ভেবেছিলুম তাই। বৃদ্ধা দেখি আচমকা কেমন টান টান হয়ে উঠেছেন। মাথায় মুড়ি দেওয়া চাদরটাও খসে গিয়েছে অনেকটা। ভয়ার্ত চোখে চেয়ে রয়েছে উনি আগুনটার দিকে। হায় ঈশ্বর, এই যে সেই লক্ষণ। কি লক্ষণ? কিসের কথা বলছেন আপনি? ওরা এসেছে, এসেছে ওরা, কাছে, খুব কাছেই কোথাও। তাহলে তাহলে এবার উনুন নেভাও, নেভাও, নেভাও উনুনটা। আরে দাঁড়িয়ে দেখছো কি, শিগগির নেভাও। আকস্মিক এই উৎকণ্ঠায় কেমন থতমতো খেয়ে গিয়েছিল রজত। সুদীপই তড়িঘড়ি উনুন থেকে কাঠগুলো বের করে জল ঢেলে নেভালো। সুযোগ বুঝে এতক্ষণে আটকা পড়ে থাকা অন্ধকারটা এবার চারদিক থেকে যেন চেপে ধরলো আমাদের। আলো বলতে রয়ে গেল শুধু আধ মোড়া হ্যারিকেন দুটো। ওই তো, ওই তো। আচমকা সজাগ হয়ে উঠলেন বৃদ্ধা। কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করলেন তিনি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শব্দটা শুনতে পাচ্ছ না? ওদের পায়ের শব্দ।
আসছে ওরা। আমি ভালো করে বাতাসে কান পাতলাম। হ্যাঁ, তাই তো, ঠিক তাই। অন্ধকার বেয়ে একটা শব্দ সত্যি ভেসে আসছে। না না, একটা নয়, বেশ কয়েক জোড়া ভারী পায়ের শব্দ। জঙ্গলের কুয়াশা ভেজা মাটির ওপর ওদের অস্পষ্ট পায়ের আওয়াজ প্রতিধ্বনি তুলছে যেন কেউ একটা। কৈলাস, রজত সবাই 17 ইঞ্চির ওপরই ঘন হয়ে এলো। ওদেরই পায়ের শব্দ কেন হবে? আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? অন্য কেউ তো হতে পারে। অন্য সময় হলে এই সামান্য কথাতেও হয়তো একটু ভরসা পেতাম, কিন্তু আজ প্রবীরদা থমথমে মৃদু গলায় আবছা জবাব দিল। এই জঙ্গলে এত দূর থেকে কারোর পায়ের শব্দ শোনা যাবে না কৈলাস, একমাত্র ওদের ছাড়া। মনে পড়ে গেল আমার, এই জন্যই তখন বৃদ্ধার আসবার শব্দ শুনিনি আমরা। মনে হয়েছিল যেন হেঁটে নয়, বরং হাওয়ায় ভেসে এসে উনি দাঁড়িয়েছেন। পায়ের শব্দগুলো ততক্ষণে আরো কাছে এগিয়ে এসেছে। বলেছিলাম, আমি তোমাদের বলেছিলাম, বারবার বলেছিলাম, এই জলার জঙ্গল ভালো নয়, এখানে আসাটা ঠিক হবে না আমাদের। শুনলে না তোমরা তখন আমার কথা। এবার কি হবে? ভয় পাস না কৈলাস, কিচ্ছু হবে না, আমরা সবাই তো আছি একসাথে। প্রবীরদা যথাসম্ভব শান্ত গলায় আশ্বাস দেওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু ওর গলার আশঙ্কাটা কোথাও গিয়ে যেন খুব কানে লাগলো আমার। আর ঠিক তখনই হাওয়া নেই, বাতাস নেই, আচমকা ভয়ঙ্কর ভাবে দপদপ করে উঠল হ্যারিকেনের শিখাগুলো। আঁতকে উঠে কৈলাস আমার হাত খামছে ধরল। হৃৎপিণ্ডটা আমারও পাগলের মতো ঢিপ ঢিপ করতে শুরু করেছে ততক্ষণে, যেন এক্ষুনি পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। বৃদ্ধার চাদরটা মুখের ওপর দিয়ে আরো ভালো করে জড়িয়ে নিলেন। তারপরে থমথমে গম্ভীর গলায় কেটে কেটে শুধু বললেন, আমাদের খুব কাছে কোথাও চলে এসেছে ওরা, সাবধান, ভুলেও যেন ওদের চোখের দিকে তাকাবে না। দরকার হয় চোখ বুজে থাকো। কপাল খুব ভালো থাকলে এই যাত্রা থেকে বেঁচে গেলেও যেতে পারো। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমার। এতক্ষণ ধরে দপদপ করতে থাকা হ্যারিকেন দুটো এবার প্রাণ ফুরিয়ে দপ করে নিভে গেল। সঙ্গে সঙ্গে যেন রাশি রাশি কূপ কূপ তরল অন্ধকার কেউ লেপে দিল চারপাশটায়। এমন গাঢ় অন্ধকার আমি জীবনে খুব কমই দেখেছি। গায়ের সঙ্গে বসে থাকা লোকটার মুখ পর্যন্ত দেখা যায় না, এত ঘন সেই অন্ধকারের আস্তরণ। কান খাড়া করে বসে রইলাম। হঠাৎ বাঁ দিকের গাছগাছালির ফাঁকে কোথাও একটা হুটোপাটির শব্দ হলো। ঘাড় ঘোরালাম না, চোখও খুললাম না। জানতাম চেষ্টা করলেও এই অভেদ্য অন্ধকার পেরিয়ে কিছুই দেখা যাবে না। পরক্ষণই আবার মাথার পেছনে কোথাও যেন সেই হুড়মুড় শব্দ। তার পরের মুহূর্তে আবার সামনে। চতুর্দিকে কারা যেন ছুটে বেড়াচ্ছে জঙ্গলে। প্রত্যেকটা মিহি শব্দেও চলকে উঠছিল বুকের রক্ত। মনে হচ্ছিল যেন এই বুঝি একদল শববাহক এসে দাঁড়ায় ঠিক আমার চোখের সামনে। তাদের নজর আমার বদ্ধ চোখের মধ্য দিয়েও যেন গিলে নেবে আমার সমস্ত উপস্থিতিটাকে। কতক্ষণ ওইভাবে রুদ্ধশ্বাস মূর্তির মতো বসেছিলাম খেয়াল নেই। কেমন একটা ঘোর লেগে গিয়েছিল যেন। বেশ টের পাচ্ছিলাম স্নায়ুর উপর ওই চাপ ক্রমশই বাড়ছে। হয়তো জ্ঞানই হারাতাম, কিন্তু তার আগেই প্রবীরদার মৃদু ঝাঁকুনিতে সম্মিত ফিরল আমার। এই ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ, ওরা ফিরে গেছে। যদি কেউ আদেও এসে থাকে তবে আলোটা জ্বালবো এখন মাসিমা? কোনো উত্তর এলো না। থম মেরে আছে অন্ধকারটা। কাঁধের পাশে কৈলাসের ঘন নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। কি বলেন, জ্বালি আলোটা? এবারেও সবটা চুপচাপ। আশ্চর্য, বৃদ্ধা কোনো উত্তর দিচ্ছে না কেন? আমি চোখ কুঁচকে ভালো করে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারের থেকে বৃদ্ধার চাদর মুড়ি দেওয়া অবয়বটা কিছুতেই আলাদা করতে পারলাম না। কি হলো বলো তো? দাঁড়া। প্রদীপদা পকেট হাতড়ে দেশলাই বের করলো। বার দুয়ে খসখস করতেই কাঠিটা চড়ল, আর ওই ক্ষণিক আলোতেই দেখলাম সামনে চটের আসনটা ফাঁকা। হ্যাঁ, ঠিক তাই, কেউ নেই। কাঠিটা ঘোরাতেই আশপাশটা নজরে পড়ল। বৃদ্ধা কোথাও নেই, যেন বেমালুম হাওয়ায় মিশে গেছে মহিলা। আমাদের ভয় পাওয়ার চেহারা দেখে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন উপহাস করে উঠল। অদ্ভুত তো, ওইটুকু সময়ের মধ্যেই চলে গেল, টের অবধি পেলাম না।
বলতে বলতেই প্রবীরদা ফের একটা কাঠি চালালো। হে কি, সুদীপ, সুদীপ কোথায়? বিদ্যুৎ বেগে ঘাড় ঘোরালাম। কৈলাস ঠিক 5টাতেই বসেছিল সুদীপ। হ্যারিকেনের নিভে যাওয়ার আগের মুহূর্তে আমি নিজে দেখেছি সেটা, কিন্তু এখন খাঁ খাঁ করছে জায়গাটা। বুকের রক্ত জল হয়ে এলো আমার। এ কি করে সম্ভব? দুটো মানুষ নিমিষের মতোই উধাও হয়ে গেল, অথচ কেউ টের অবধি পেল না। অসম্ভব ভয় হলো আমার। কি কুক্ষণেই যে আজ এই জঙ্গলে এসেছিলাম। একের পর এক ঘটনাগুলোয় মাথাটা কেমন যেন ঘেঁটে যাচ্ছিল ক্রমশই। আকস্মিক ধাক্কাটা সামলে উঠতে কয়েক মুহূর্ত সময় লাগলো প্রবীর তারও, আর তারপরে শটান সোজা হয়ে দাঁড়ালো। চল আমার সঙ্গে। কোথায়? কোথায় আবার? খুঁজতে ওদের। হ্যারিকেন দুটো জ্বালানো হলো আবার। প্রবীরদা আগে আগে চলল, লণ্ঠন হাতে, পেছনে আমি, সঙ্গে রজতের জামা খামচে ধরে কৈলাসও। 4 জন আলাদা হয়ে খুঁজতে সাহস হলো না। খাবার রান্না সব পড়ে থাকলো ওভাবেই। আমরা জঙ্গলের আরো ভেতরে ঢুকলাম। কোথাও কোনো শব্দ নেই। না, শুধু বলার জন্য কথাটা নয়, বাস্তবেই তাই। পাতার খসখস, পোকামাকড়ের শব্দ, কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু না। এমন নিষ্প্রাণ জঙ্গল কেউ কোশমিনকালে দেখেছে বলে আমার মনে হয় না। কালি পড়া হ্যারিকেনের ক্ষয়িষ্ণু আলোয় অন্ধকার কাটে না। আচ্ছা, এই জঙ্গলের অন্ধকারটাও কি জীবিত? সুদীপ, সুদীপ! নইলে প্রায় চিৎকার করা সত্ত্বেও প্রবীরদার গলা কিছুতেই আশেপাশের গাছপালা পেরিয়ে এগোতে পারছে না কেন? তখনই বৃদ্ধা ভুল বলেনি। এই জঙ্গল, এই অন্ধকার সবটা গিলে নেয় সবকিছু। সব শব্দ, সব গন্ধ, হয়তো সব মানুষও। এই এত বড় জঙ্গলে ওদের এভাবে খুঁজে পাবো? ওদের নজর লাগলে আর কেউ ফিরে আসে না প্রবীরদা। কি আবল তাবল বলছিস বলতো? কিচ্ছু হয়নি ওদের। এখানেই কোথাও ওরা আছে, খুঁজলে ঠিক পাওয়া যাবে। এই প্রথম ওর কণ্ঠস্বরে হতাশা জমাট বাঁধতে শুনলাম আমি। একরকম জোর করেই সবাইকে নিয়ে এই জঙ্গলে আসাটা যে ওর কত বড় ভুল ছিল, হয়তো এখনকার এই পরিস্থিতি দেখে ও স্পষ্ট আন্দাজ করতে পারছে। আচ্ছা, যদি সত্যি খুঁজে না পাওয়া যায় সুদীপকে, কি বলবো বাড়িতে আমরা? অজস্র সব এলোমেলো চিন্তা মাথায় ভিড় করে আসছিল। এই রাস্তা দিয়ে সন্ধ্যায় আমরা ঢুকলাম না জঙ্গলে? রজতের কথায় সম্মিত ফিরল। দেখি প্রবীরও থমকে দাঁড়িয়েছে জায়গাটায়। সামনে একটা পায়ে চলা ছোট্ট সরিপথ, হঠাৎ করে শুরু হয়ে হঠাৎই হারিয়ে গেছে কোথাও। আমরা তো ভেতরটায় ঢুকছিলাম, এভাবে জঙ্গলের ধারে চলে এলাম কি করে? হ্যারিকেন উঁচিয়ে ধরে ভালো করে জায়গাটা পরীক্ষা করলো প্রবীরদা। স্পষ্ট দেখলাম ওর মুখের রেখায় আশঙ্কা ঘনিয়ে এসেছে। থমথমে গলায়ও শুধু বলল, ঘুরে গেছে জঙ্গলটা। আমরা আবার উল্টো দিকে হাঁটা লাগালাম। ঠান্ডায় ভয়ে হাত পাগুলো কেমন যেন অসাড় হয়ে আসছে আমার। আর কিছুটা এগোতেই একটা প্রকাণ্ড ছাতিম গাছ পড়ল, আর গাছটার নিচে চোখ যেতেই আমার শির দ্বারা বয়ে একটা হিমেল রক্তের স্রোত কিল বিলিয়ে নিচে নেমে গেল যেন। হ্যারিকেনের ওই মরা আলোতেও এই 5 হাত দূর থেকে মানুষটাকে চিনতে আমার অসুবিধা হলো না। গাছের গুড়িতে ঠেস দিয়ে উঁচু হয়ে বসে আছে সুদীপ। না না, চোখের ভুল নয়, ও সুদীপই। ও কিন্তু ওটা কি করছে? হাতে কিছু একটা ধরে রয়েছে না? এত দূর থেকেও ঠাউর করতে পারলাম না জিনিসটা। প্রবীরদা হ্যারিকেন খানা তুলে ধরে পায়ে পায়ে সামনে এগোলো। ছায়ার মতো সঙ্গ নিলাম আমরা। একটু কাছে পৌঁছাতেই ব্যাপারটা বুঝতে পারলাম, আর বোঝা মাত্রই ভয়ে পেটের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে এলো আমার। পা জোড়া কেউ যেন গেঁথে দিল মাটির সঙ্গে। নিজের চোখকে বিশ্বাস করলাম না প্রথমটা। প্রবীরদা হাতখানা কেঁপে ওঠায় হ্যারিকেনের আলোটাও নড়ে নড়ে উঠল। সেই কম্পমান আলোতেই ঠিক দেখতে পেলাম সুদীপের হাতের রক্ত লাগা, আর ওই রক্ত মাখা হাতেই ও মাটি থেকে খুবলে তুলছে সেই দেশি মুরগির ফেলে দেওয়া নাড়ি ভুঁড়ি। সামনে ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়া চামড়া, পালক আর মুরগির কেটে ফেলার মাথাটা। এই গাছটার নিচেই তখন মুরগিটা কেটেছিল প্রবীরদা। এই সুদীপ, এই সুদীপ, কি করছিস কি? ধীরে ধীরে মুখ তুলে আমাদের দিকেই চাইল ও।
আর ওর মুখখানা দেখেই আমার সারা শরীর বেয়ে একটা হিমেল শিওরণ খেলে গেল। হা ঈশ্বর, এ কি দেখছি আমি? সুদীপের ঠোঁটের পাশ দিয়ে লেগে রয়েছে কালচে রক্ত। মুখ থেকে ও ও কি ঝুলছে? ওটা ওটা মুরগির পালক না? তবে কি যা ভাবছি তাই? এই নাড়ি ভুড়িগুলো সুদীপ খাচ্ছে। কথাটা ভাবতেই কেমন যেন গা গুলি উঠল আমার। আমি আরো কয়েকবার ডাকলাম, কিন্তু কি আশ্চর্য, সুদীপ উঠল তো নাই, উল্টে কথাটাতে বেশ একটু আমোদ পেল। মুখ বেয়ে একটা চড়া হাসি ফুটে উঠল ওর। একটু থতমতো খেয়ে গেল প্রবীরদা। হাসছিস কেন? আর হাতে ওগুলো কি? হ্যাঁ, ফেলো সব। উত্তরে এবারেও সুদীপ সেই একই শব্দহীন অস্বস্তিকর হাসিটা হাসল। আর তারপরে ও যা করলো তা আমি খুব ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্নেও কোনোদিনও কল্পনাও করিনি। হাতে ধরা মুরগির রক্তমাখা বিশ্রীর নাড়ি ভুড়িগুলোকে মুখে পড়েও গোগ্রাসে চিবাতে শুরু করলো। গা ঘিনঘিনে সেই বিশ্রীর চপচপ শব্দটায় পেটের ভাত আমার গলা অবধি উঠে এলো। আর সহ্য করতে পারলাম না ওই দৃশ্য। স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়াতেই পিছিয়ে এলাম কয়েক পা। আর পিছিয়ে আসতেই কিছু একটাতে পা ঠেকলো আমার। মনে হলো প্রথমটা যেন কোনো লম্বা ভারী গাছের ডাল মাটিতে পড়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম, আর তাকাতেই যা দেখলাম তাতে নিমিষে আমার সর্বাঙ্গে ঠান্ডা হয়ে গেল। কোনো গাছের ডাল নয়, মাটিতে শোয়ানো রয়েছে একটা মস্ত মরার খাটিয়া। না না, আমার দেখতে কোনো ভুল হয়নি। ওই আধো আধো ঘোলাটে অন্ধকারেও আমি স্পষ্ট দেখেছি সাদা চাদরে মোড়া ওই মরার খাটিয়া ঠিক ছাতিম গাছটা সোজাসুজি শোয়ানো। অস্পষ্ট ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো। একের পর এক অসহনীয় ভয়ের ধাক্কাগুলো আমার স্নায়ু দুর্বল করে তুলেছিল। রজত এসে সেই সময় আমায় না ধরলে হয়তো জ্ঞান হারিয়ে মাটিতে পড়তাম। এটা 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 কোত্থেকে এলো? এইমাত্র তো এখানে ছিল না। আমার আর ভালো লাগছে না প্রবীরদা, চলে যাই চলো। কাল সকালে না হয় ওদের। তা তো হয় না, তোমাদের তো বললুম তখন, যার উপর ওদের একবার নজর পড়ে তারা আর এ জঙ্গল থেকে বেরোতে পারে না হে। আমি বিদ্যুৎ বেগে চারিদিকে চাইলাম। এ তো সেই বৃদ্ধার গলা, কিন্তু বৃদ্ধাকে কোথাও চোখে পড়ল না। কি আশ্চর্য, গলাটা তাহলে ঠিক আসছে কোথা থেকে? লন্ডনের কাজটাও কালি হয়ে আলো আরো কমে এসেছিল। অতর্কিতে সামনের গাছগুলোকে ছুঁয়ে এক ঝলক ঠান্ডা গা শিরশির করা দমকা হাওয়া উড়ে এসে খাটিয়ার ওপরে ঢাকা কাপড়টা খানিক সরিয়ে দিল। আর তাতেই দেখলাম ওই খাটিয়ার ওপরেই চিত হয়ে শুয়ে আছে বৃদ্ধা। সেই অল্প আলোতেও বুঝতে অসুবিধা হলো না বৃদ্ধার এই শরীরে আর প্রাণ নেই। কিন্তু কি ভয়ঙ্কর, এই মোড়ে কাঠ হয়ে যাওয়া শরীরটার মুখ থেকে কি বেরিয়ে আসছে কথাগুলো। ভয়ে আতঙ্কে আমার গলা শুকিয়ে এসেছে। একের পর এক যা ঘটছে, কৈলাস প্রাণপণে রাম নাম জপ করছে। ভয় পাচ্ছ কেন? তোমাদের ভাই কিন্তু ভয় পাইনি। বলেই ক্ষণক্ষণে গলায় হাসলেন বৃদ্ধা, রক্ত জল করে দেওয়ার মতো ঠান্ডা হাসি। সুদীপ চার হাত পায়ে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো। হঠাৎ মনে পড়ে গেল আমার, সুদীপ বলেছিল তখন, বাঁ দিকের ওই শিরিষ গাছটার পেছন দিকে এগিয়ে যা কৈলাস, ওখানে তখন দেখলাম বেশ কতগুলো ডালপালা আছে। তার মানে আমার ধারণাই ঠিক। সুদীপ যখন উনুন ধরানোর জন্য শুকনো পাতা খুঁজতে জঙ্গলে এসেছিল, তখনই কোনোভাবে ও কি হবে এবার? আমার কানের পাশটা শিরশির করে উঠল ভয়ে। পালা অর্ক, পালা! এখানে থাকাটা আর মোটেই ঠিক নয়, পালা! আমার কি হলো জানি না, আগা পাঁচতলা কিছু না ভেবে কথাটা শোনা মাত্রই আমি অন্ধকার ভেঙে দৌড় লাগালাম। দৌড় দৌড়, পাগলের মতো দৌড়, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছি। আচমকা পেছন থেকে একটা প্রচণ্ড হুটোপাটির শব্দ ভেসে এলো। ছুটতে ছুটতে ঘুরে তাকালাম, দেখি সুদীপ প্রবল আক্রোশে খামচে ধরেছে প্রবীরদার পা। গায়ের জোরেও কিছুতেই যেন পেরে উঠছে না সুদীপের সঙ্গে। প্রবীরদার হাত থেকে ছিটকে পড়ল লণ্ঠনটা।
কাঁচ ভাঙার অস্পষ্ট মৃদু শব্দ কানে এলো। আদৌ এলো কি না আমার অবচেতন মনই নিজে থেকেই তৈরি করলো শব্দটা, কে জানে। আমি দাঁড়ালাম না, কাঁটা ঝোপ গাছপালা লতা পাতা মারিয়ে দৌড়াতে লাগলাম। টের পেলাম আমার পাশেই কোথাও ছুটছে কৈলাসও, হয়তো রজত কাছেই কোথাও আছে। অন্ধকারে যে কেউ কাউকে দেখতে পাবো সে উপায় নেই। কতক্ষণ এভাবে ছুটছি বলতে পারি না। ভয়ে আতঙ্কে এতগুলো পরপর ঘটনায় আমার মাথার মধ্যে যেন একটা ফাঁকা হয়ে এসেছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা জায়গায় এসে পা জোড়া আপনি থেকেই থেমে গেল। আর আমি চোখের সামনে যা দেখছি তা কি আদৌ বাস্তব, নাকি আমার বিভ্রান্ত মস্তিষ্কের এক ভ্রম মাত্র? ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আমার। মুখের উপর দিয়ে একবার হাত বুলিয়ে নিয়ে ফের চাইলাম সামনে। না, মোটেও চোখের ভুল নয়, ঠিকই দেখছি। ছুটতে ছুটতে আমি এসে দাঁড়িয়েছি একটা শিমুল গাছের আড়ালে। সামনে কিছুটা জায়গা ফাঁকা, আর ওই ফাঁকা জায়গাতে 17 ইঞ্চির উপরে বসে রয়েছে একদল ছেলে। অবিকল ওদের চেহারা যেন আমাদেরই মতন। চটের আসনে আমার দিকে পিছন ফিরে বসে রয়েছে হুবহু এক চেহারার 60 বৃদ্ধা। জানি না কেন আমি সামনে পৌঁছাতেই লণ্ঠন দুটো ভয়ানকভাবে দপদপ করে কেঁপে উঠল। এত দূর থেকেও এবার স্পষ্ট শুনলাম ওই বৃদ্ধা থমথমে গলায় বলে উঠলেন, আমাদের খুব কাছে কোথাও চলে এসেছে ওরা, সাবধান, ভুলেও যেন ওদের চোখের দিকে তাকাবে না। দরকার হয় চোখ বুজে থাকো। কপাল খুব ভালো থাকলে এই যাত্রা হয়তো বেঁচে গেলেও যেতে পারো। মাথাটা কেমন যেন করে উঠল আমার। তবে কি তখন আমরা যে হুটোপাটির শব্দ শুনলাম তা অন্য কারণ নয়, বরং আমাদেরই ছোটার শব্দ? ওপাশের জঙ্গলে হয়তো ছুটতে ছুটতে কৈলাস এসে দাঁড়িয়েছে। হ্যারিকেন দুটো তখন তপ করে নিভে গেল। অজস্র মৌমাছির যেন ভন ভন করছে মাথার ভেতরে। মনের মধ্যে কেউ বারবার বলে চলেছে, বেরোতে হবে আমাদের, বেরোতেই হবে এখান থেকে, যে করেই হোক। ফের ছুট লাগালাম। এই অন্ধকার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। শুনছিলেন মৃন্ময় দেবনাথের কলমে আজকের গ্রাম বাংলার এক ভয়ঙ্কর গল্প নজর। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, প্রিয়ম, অভিক, তৃষা এবং পার্থসারথী। গল্পের মার্জিংয়ে ছিল সুদেশনা, আবহতে ছিল সায়র, পোস্টার ডিজাইনে সৌম্যদেব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন। আমাদের এই পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং